আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে নিম্ন ও মধ্যবিত্তের জন্য মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো প্রভাব ফেলবে বলে মনে করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হোসেন। তিনি জানান, বিগত সরকারের উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের যে কষ্ট ছিল তা আরও বাড়বে। রমজান মাসের পর নতুন প্রজ্ঞাপন কার্যকরের পরামর্শ দেন এস.এম. নাজির হোসেন। বিস্তারিত জানাচ্ছেন নাজির ফরাজি। ব্র্যান্ডেড দোকান বা বিপণী বিতান থেকে পোশাক কিনতে আগের 7.5% ভ্যাট এখন দ্বিগুণ করে 15% করা হয়েছে। মিষ্টি ও টিস্যু পেপারের ওপর ভ্যাট দ্বিগুণ করে 7.5% থেকে 15% করা হয়েছে। বিস্কুট, জুস, ড্রিঙ্ক, ফলের রস, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, আচার, টমেটো সস এমন নানা পণ্যে ভ্যাট 5% থেকে 15% করা হয়েছে। সব ধরনের রেস্তোরাঁয় ভ্যাট এক লাফে 10% বাড়িয়ে 15% করা হয়েছে। এতদিন যা ছিল 5%। এছাড়া এলপি গ্যাসে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছে। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে ভোক্তাদের ওপর চাপ বাড়বে বলে মনে করছে ক্যাব। এটার যখন কস্টিং বাড়বে, এটা অবশ্যই মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। তার লিভিং কস্টটা বাড়বে, এবং লিভিং কস্ট যদি বাড়ে সেটা আবার মূল্যস্ফীতিতে একটা নেতিবাচক ভূমিকা পালন করবে। মানুষ এমনিতেই একটু কষ্টের মধ্যে আছে। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, অন্যান্য যে পণ্য, সব ধরনের সেবা সার্ভিস, এগুলোর ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে পড়েছে এবং মানুষ কোনোভাবে ম্যানেজ করতে পারতেছে না। সেই জায়গায় আবার ধরেন শতাধিক পণ্যের উপর এরকম ব্যাট আরোপ করা, এটার করার কারণে মানুষের যে মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়াবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়ানোর অজুহাতে ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করতে পারে বলে আশঙ্কার কথা জানান ক্যাবের ভাইস প্রেসিডেন্ট। রমজানে আমাদের সবগুলি খাদ্যপণ্যের দাম বেড়ে যায়, তো এই অজুহাতে যেন দাম না বাড়ায় সেই বিষয়গুলোর ক্ষেত্রে এটা রমজানের পরে যদি কার্যকর করে তাহলে আপাতত কিছুটা হলে মানুষ স্বস্তি পাবে। রাষ্ট্র পরিচালনায় ব্যয় মেটাতে পরোক্ষ করের বদলে প্রত্যক্ষ কর আদায় নিশ্চিত সহ নানা অনিয়ম দুর্নীতি বন্ধ করার আহ্বান জানান ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হোসেন। এই পরোক্ষ করের কারণে একজন ভিক্ষুকও কিন্তু তাকে একজন বড় লোকের সমান তাকে কিন্তু ব্যাট বা ট্যাক্স এগুলো দিতে হয়। তো সেই জন্য পরোক্ষ কর না বাড়িয়ে সরকার ইচ্ছা করলে প্রত্যক্ষ কর যেগুলি আছে এগুলোতে বাড়াতে পারতো। এবং নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সবজির বাজারে স্বস্তি থাকলেও চালের বাজারে অস্থিরতা। মাছ ও মাংসের দাম বেড়েছে, ডিমের দাম আবারও কিছুটা ঊর্ধ্বমুখী। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কমেছে শীতের সবজির দাম। জেলার বিভিন্ন বাজারে 3 টাকায় বিক্রি হচ্ছে ফুলকপি। পর্যাপ্ত সরবরাহ থাকায় এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের শাকসবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। উপজেলার সিঙ্গারবিলে ঐতিহ্যবাহী মিরাসানি বাজারে ভোর থেকে চলে পাইকারি সবজি কেনাবেচা। হাটে পার্শ্ববর্তী গ্রামের কৃষকরা জমি থেকে তাজা সবজি তুলে এনে বিক্রি করেন। সাধ্যের মধ্যে বেশিরভাগ সবজি কিনতে পারছেন ক্রেতা সহ স্থানীয় পাইকাররা। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এই মুহূর্তে আখাউড়া সবজির বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন এবং কাউরান বাজার থেকে এয়ার বাদল। শুরুতে চলে যাচ্ছি সাদ্দামের কাছে। সাদ্দাম, নিশ্চয়ই ফুলকপি সহ শীতকালীন যে সবজি সেগুলোর দাম কমায় ক্রেতারা কিছুটা স্বস্তিতে আছেন, কিন্তু এই দাম কমে যাওয়ার ফলে কৃষকরা কোনো রকম সমস্যায় পড়ছেন কিনা? তানি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভরা মৌসুমে এই সময়ে কিন্তু শীতকালীন যে সবজিগুলো সেগুলো কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু টাটকা সবজি চাষ করে কিন্তু এখানকার যে বাজারগুলো রয়েছেন চাহিদা অনুযায়ী বাজারজাত করছেন। এবং আপনি যেমনটা বলছেন যে আসলে এক্ষেত্রে ক্রেতাদের স্বস্তি ফিরলেও কিন্তু বিক্রেতা যারা রয়েছেন তাদের কিন্তু অস্বস্তিতে রয়েছেন, তারা কিন্তু একেবারেই হতাশাগ্রস্ত হয়েছেন। কারণ আপনি জানেন যে আমরা গতকালকে আরটিভিতে একটি লাইভ প্রচার করেছিলাম যে যেখানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের যে মেরাসানি একটি বাজার রয়েছেন সেখানে কিন্তু সর্বনিম্ন
সর্বনিম্ন 3 টাকা পিস ফুলকপি বিক্রি হচ্ছে, সর্বোচ্চ 60 টাকা। এবং আজকে আমি যে বাজার রয়েছি আখাউড়া পৌর শহরের সবচেয়ে সবজি বাজার, একটি বড় বাজার, এখানে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে এখানে ফুলকপি আজকে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, এবং বাঁধাকপি, যেটা বাঁধাকপি বলে, সেটা কিন্তু বিক্রি হচ্ছে 35-40 টাকা দরে। সেক্ষেত্রে কিন্তু এখানকার যারা কৃষকরা, তারা যেমনটা বলছেন যে আসলে তাদের এই যে মধ্যস্থতা, যেটা এর ফলে কিন্তু প্রকৃতপক্ষে ন্যায্য যে মূল্য সেটা কিন্তু কৃষকরা পাচ্ছে না। এবং তারা বলছেন যে যদি এই ব্যাপারে সরকারি ভাবে কিংবা এখানকার যারা স্থানীয় বাজার উপজেলা প্রশাসন রয়েছেন তারা যদি নিয়মিত বাজার মনিটরিং করে, তাহলে হয়তোবা কৃষক যারা রয়েছেন তারা তাদের ন্যায্য দামটা পাবেন। আমরা এখানের যে যারা বাজারে রয়েছেন তাদের এবং এখানকার যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে আসলে গত 15 দিন ধরে কিন্তু এই আখাউড়া যে সবজি বাজারগুলো রয়েছেন সেখানে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো মনিটরিং কিন্তু ভ্রাম্যমাণ আদালত কিন্তু পরিচালনা করেনি, যার ফলে কিন্তু এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু এই বাজারে কিন্তু তাদের মন গড়া সবজি বিক্রি করছেন, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছেন এখানকার যে চাষিরা রয়েছেন তারা। এবং আপনি জানেন যে এই গতকালকে আমরা যে লাইভটি প্রচার করেছিলাম সেখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে সিঙ্গারবিল ইউনিয়নের যে মেরাসানি বাজার, সেখানে কিন্তু একেবারে ঐতিহ্যবাহী একটি বাজার, সেখানে যুগ যুগ ধরে বাজারটি পরিচালিত হয়ে আসছে। সেখান থেকে বাজার, যেটা একেবারে ভোরে বাজার শুরু হয়ে একেবারে সকাল 7টার মধ্যে কিন্তু বাজারটি শেষ হয়ে যায়, এবং সেখান থেকে এখানকার স্থানীয় যে বাজার রয়েছেন, হাট রয়েছেন, সেই হাটের বিক্রেতারা কিন্তু সেখান থেকে পাইকারি দরে বাজার সবজিগুলো, শীতকালে যে সবজিগুলো কিনে এনে সেখানে এনে সেগুলো বিক্রি করছেন। তো তানিয়া, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যে শীতকালীন সবজি বাজারের যে দরদাম এই ছিল আমার কাছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন কারণ বাজারে, এয়ার বাদল, আমরা চলে যাচ্ছি এয়ার বাদলের কাছে। ধন্যবাদ সাদ্দাম। কারণ বাজারের পরিস্থিতি একটু ভিন্ন, কারণ বিভিন্ন হাত ঘুরে এই বাজারে সবজি আসে, যে কারণে এখানে দাম অনেকটাই বাড়তি। যেহেতু কৃষক পর্যায়ে যত কমই হোক, 3 টাকা 4 টাকা বা 5 টাকা 6 টাকা যেরকম দামই হোক ফুলকপি, বাঁধাকপির দাম হয়তো আর একটু বেশি, কিন্তু এই বাজারে তার চিত্র একেবারেই ভিন্ন। এখানে আমরা পাইকারি বাজারে কথা বলেছি, যারা বিক্রি করছেন ফুলকপি তারা পাইকারি বাজারে বিক্রি করছেন 12 থেকে 15 টাকা পর্যন্ত, এবং বাঁধাকপি 20 থেকে 22 টাকা পর্যন্ত তারা বিক্রি করেছেন। কিন্তু এখানে আমরা যিনি বিক্রি করছেন একজন খুচরা বিক্রেতা, তার কাছে জানতে চাইবো ফুলকপি কত করে এখন বেচতেছি 20 টাকা। এই কদিনে বেচছি মনে করেন 15 টাকা পিস, 10 টাকা পিস। মালের দাম একটু বাড়তি আছে, মাল ভালো তো, আর কৃষকের মাল নষ্ট করে লাইছে, মাল একটু কম আসাটা কারণ বাজারে আগে ভরপুর মাল আসতো। বাঁধাকপি কিনে আমাদের 28 টাকা, আমরা 35-40 মিলে বেচতেছি। ব্রকলি বকলি বেচতেছি, বকলি কিনে আমাদের মনে করেন 22 টাকা, আমরা বেচতেছি জোড়া 50, আর জোড়া কার্টুন 45 হলো এমএলএ লইতেছি। এই যে বসছেন এখানে ভাড়া কত দিতে? আমাদের এখানে কোনো ভাড়া নাই। আচ্ছা, এখানে বলছিলেন উনি এখানে কোনো ভাড়া নেই, কিন্তু আসলে ভাড়া আছে, বিশেষ করে তাদেরকে নিষেধ করা হয়েছে। আমরা এর আগে একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, প্রায় 6 থেকে 7 ফুট জায়গার পরিমাণ হবে, সেই জায়গাটিতে তিনি খরচ করছিলেন, তাকে যে খরচ হয় সেটি পরিমাণ প্রায় 3000 টাকা। সুতরাং এই বাজারে, পাইকারি বাজারে এবং খুচরা বাজারে এখানেই দামের তফাৎ 10 থেকে 15 টাকা পর্যন্ত প্রতিটি পণ্য। সে কারণে আসলে এখানে দাম বেড়ে যায়। এটি আসলে মধ্যস্বত্বভোগীরা অনেক ক্ষেত্রেই এর জন্য দায়ী বলছেন যারা ক্রেতা তারা, এবং বিক্রেতারাও বলছেন যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যদি কমানো যায় সেই ক্ষেত্রে হয়তো বাজার অনেকটাই স্থিতিশীল হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে। তানি, আপনাদের দুজনকে ধন্যবাদ। দুর্নীতি দমন কমিশনকে দলীয় প্রভাব মুক্ত দেখতে চায় সংস্কার কমিশন। কমিশনার চেয়ারম্যান নিয়োগে অনিয়ম বন্ধ, অভ্যন্তরীণ দুর্নীতি রোধ, দুর্নীতিগ্রস্তদের সুবিধা পাওয়ার পথ বন্ধ করা সহ সুনির্দিষ্ট কিছু সুপারিশ করতে যাচ্ছে দুদক সংস্কার কমিশন। কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেছেন, দুদক এতদিন দুর্নীতির প্রতিরোধক না হয়ে দুর্নীতি সহায়ক ছিল। সাদিয়া কানিস জানাচ্ছেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলো থেকে অনিয়ম দুর্নীতি দূর করতে 6টি সংস্কার কমিশন গঠন করে দেয়। প্রত্যেক কমিশনকে প্রতিবেদন প্রস্তুত করতে প্রায় 3 মাস করে সময় বেঁধে দেয় সরকার। বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনার পর জানুয়ারির 15 তারিখ চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করতে যাচ্ছে দুদক সংস্কার কমিশন। প্রস্তাবনায় দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া, দুদকের ভেতরের দুর্নীতি রোধ, আমলাতন্ত্র মুক্ত করা সহ বেশ কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন, এতদিন আসল দুর্নীতিবাজদের ধরার পরিবর্তে ক্ষমতাসীনদের সুরক্ষা দিয়েছে দুদক। কমিশনটি রাজনৈতিক এবং আমলাতন্ত্রের হাতে একটা জিম্মি দশার মধ্যে পড়েছে, যার ফলে এটার সঠিক ভূমিকা পালন করতে পারেনি। এই অবস্থা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ প্রাধান্যের জায়গায় এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ মালা নিয়ে আসবো। ভবিষ্যতে এমন একটা ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে যাতে দুদকের মধ্যে নৈতিকতা, সততা, শুদ্ধাচার নিশ্চিত করা যায়। তবে পট পরিবর্তন হলেও দলবাজি দখলবাজি এখনো দূর হয়নি উল্লেখ করে তিনি বলেন, সংস্কার হলেও দুদকের পুরনো রূপে ফিরে যাওয়ার শঙ্কা থেকে যাচ্ছে। শুধু ব্যক্তি বা সাইনবোর্ডের পরিবর্তন হয়েছে, কিন্তু চর্চার পরিবর্তন হয় নাই। তো যে কারণে আমাদের ওই সংখ্যাটা, যেটি আপনার প্রশ্নে, ওই সংখ্যাটা থেকেই যায়। আসলে কি একই সংস্কৃতি চলবে কিনা, সংখ্যা থাকা সত্ত্বেও আমি যেটা আশা করব, যারা কর্ণধার আছেন বা যে মূল ভূমিকা আছেন, তারা বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনা থেকে শিক্ষা গ্রহণ করবেন। শুধু দুদককে সংস্কার করলেই চলবে না, রাজনৈতিক দল আর আমলাতন্ত্রেরও ইতিবাচক পরিবর্তন জরুরি। পৃথিবীর কোনো দেশেই একা দুর্নীতি দমন কমিশন দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। পুরো রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন দরকার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল, এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। কিছু রিপোর্ট পাওয়া গেছে, সেই অনুযায়ী চিকিৎসার ধরন পরিবর্তন করে চিকিৎসা সেবা চলছে বলে জানান তিনি। আর সফরসঙ্গী ডক্টর এনামুল হক চৌধুরী বলেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে খুনসুটিতে খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে। চিকিৎসার আপডেট নিয়ে রিপোর্ট করছেন মাইদুর রহমান রুবেল। লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন পেট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে চিকিৎসা, যার পুরোটাই তদারকি করছেন তার বড় ছেলে তারেক রহমান। লন্ডন ক্লিনিকে ভর্তির পর যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছিল, পাওয়া গেছে তার আংশিক টেস্ট রিপোর্ট। সেই অনুযায়ী চলছে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা। পূর্বের মতোই চলছে, ডাক্তার সাহেবরা দেখতেছেন, চিকিৎসার মধ্যে কিছু পরিবর্তন করতেছে, ওনার অবস্থা স্থিতিশীল আছে। ছুটি কাটিয়ে অধ্যাপক পেট্রিক কেনেডির সাথে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন আরও একাধিক ডাক্তার, এমনটাই জানিয়েছেন সফরে থাকা খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। কিছু রিপোর্ট পাওয়া গেছে, কিছু নতুন আরো কিছু নতুন ডাক্তাররা আসছে, দেখছে, ওনারাও চাইছে আরো রিপোর্ট। ওনার মূল চিকিৎসাটা হলো লিভার, ওইটাকে সামনে রেখে বাকি যত ডাক্তার দরকার সাপোর্ট, ওই সাপোর্টগুলি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালে রাতে থাকছেন জিয়া পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে ভালো সময় কাটছে বেগম জিয়ার। হ্যাঁ, সেই অবস্থা ভালো। গতকালকে রাতে বাসা থেকে খাবার এসছে, নাতিনতরা তারা আসছে, এরপরে ভাবিরা আসছিল, 2 ভাবিরাই ছিল, আরেক সাহেব ছিলেন, সকাল থেকে উনি আসেন। মানসিকভাবে খুব চাঙ্গা, মানে খুব হাসি, রিল্যাক্স মুড যেটাকে বলা হয়। মায়ের জন্য হাসপাতালে বাসা থেকে খাবার রান্না করে নিয়ে গেছেন ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। সাথে ছিলেন তাবিদ আউয়াল ও ডক্টর এনামুল হক চৌধুরী। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটে নতুন ট্রেন চালু হলেও কোনো সুবিধা পাচ্ছে না শিবচরের মানুষ। পদ্মাপাড়ের এই উপজেলায় 2টি স্টেশন থাকলেও কোথাও যাত্রা বিরতি করছে না ট্রেন দুটি, ফলে অসন্তোষে ফুঁসছে এ অঞ্চলের সাধারণ মানুষ। এই সমস্যা সমাধানে কোনো আশ্বাস দিতে পারেনি সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা। মাদারীপুরের শিবচর থেকে খলিল মিয়ার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ সহজতর করতে পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে পদ্মা রেল লিঙ্ক প্রকল্প। এর ফলে মানুষের অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি বেড়েছে যোগাযোগ সুবিধা। নতুন রেলপথ নির্মাণ ও ট্রেন সংযোজনের মাধ্যমে এ সুবিধা বেড়েছে কয়েক গুণ। গেল 24 ডিসেম্বর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা ও বেনাপোল রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা নামে 2টি নতুন ট্রেন চালু করা হয়েছে। কিন্তু ট্রেন দুটি মাদারীপুরের শিবচর ও সেতু সংলগ্ন পদ্মা স্টেশনে যাত্রা বিরতি করছে না। ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত রেল সুবিধা থেকে বঞ্চিতই থেকে যাচ্ছে শরীয়তপুর ও মাদারীপুরের কয়েকটি উপজেলার মানুষ। স্টেশনের জন্য জায়গা দিছি, রেল লাইনের জন্য জায়গা দেওয়া হয়েছে আমাদের শিবচরের, এখন আমরা এই সুবিধা ভোগ করতে পারতাছি না। আমরা কেন ভাঙ্গা থেকে উঠবো, ঢাকা থেকে উঠবো, আমরা এখান থেকে উঠবো। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দাবি থাকবো যে লোকাল স্টেশনে কয়েকটা যদি স্টেশন ধরে তাহলে হয়তো যাত্রীর লেগে অনেক সুযোগ সুবিধা বাড়বো। এই অঞ্চলের যাত্রীদের দক্ষিণাঞ্চল ভ্রমণের জন্য ঢাকা কিংবা ফরিদপুরের ভাঙ্গা স্টেশন ব্যবহারের পরামর্শ দিলেন স্টেশন মাস্টার। শিবচর স্টেশনের কাছে
নবনির্মিত ভাঙা জংশন স্টেশনে স্টপেজ আছে। যাত্রীগণ সেখান থেকে খুব সহজেই বেনাপোল, ঢাকা এবং খুলনা ভ্রমণ করতে পারবেন। আন্তনগর ট্রেন সার্ভিসের অজুহাতে বিষয়টি এড়িয়ে গেলেন প্রকল্প কর্মকর্তা। বিরতি নেবে এরকম আমরা ট্রেন শিগগিরই চালু করব। ইন্টারসিটি ট্রেন তো সব স্টেশনে থামবে না, সব স্টেশনে থামার ট্রেন আলাদা। পদ্মাপাড়ের মানুষের স্বার্থ বিবেচনায় স্টেশন দুটিতে যাত্রাবিরতির দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV। তীব্র শীতে জনজীবনের দুর্ভোগ বেড়েছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর 6টায় এই জেলায় 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় ঘন কুয়াশায় ঢেকেছিল চারপাশ। শীতে বিপাকে পড়েছে অসহায় নিম্ন আয়ের মানুষ। চুয়াডাঙ্গায়ও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে সময় মতো কাজে যেতে পারছে না শ্রমজীবী মানুষ। শীতে নষ্ট হচ্ছে ধানের বীজতলা। এতে বড় আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। শীতে দিনাজপুরের সবচেয়ে কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। জেলার হিলিতে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। কুড়িগ্রামে ঘন কুয়াশা না থাকলেও বেড়েছে শীতের তীব্রতা। শীতের কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। বিপাকে পড়েছে চরাঞ্চল ও খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, শীতে ধানের বীজতলা নষ্ট হওয়ায় বড় আবাদ ব্যাহত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে সেটি নিয়ে কৃষকরা কি বলছেন? যে সংবাদে আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে পৌষের কিন্তু মাঘের যে শীতের অনুভূতি সেটা কিন্তু চুয়াডাঙ্গাবাসী সেই অনুভূতি পাচ্ছে। অর্থাৎ হাড় কাঁপানো শীতে কিন্তু চুয়াডাঙ্গার জনপদের দেখা দিচ্ছে হাড় কাঁপানো শীত। কালকে কিন্তু তাপমাত্রা একেবারে কম ছিল, মৌসুমের তাপমাত্রা কম ছিল। 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, কিন্তু আজকে কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে শীতের যে তীব্রতা সেটা কিন্তু কমেনি। সকাল থেকে আমরা দেখেছি যে যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ আছে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন। আর এই তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষিকাজ কিন্তু চরম ভাবে ব্যাহত হচ্ছে। কৃষকরা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে ধানের যে বীজতলা আছে এই বীজতলা কিন্তু এই তীব্র ঠান্ডায় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ধানের বীজতলার তলা যে ধানের যে চারার আগা, সেই আগা কিন্তু পুড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বড় আবাদের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু অর্জন হওয়া নিয়ে একটা শঙ্কা দেখা দিয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে যে এবছর চুয়াডাঙ্গা জেলায় কিন্তু 35,700 হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এই ক্ষেত্রে কিন্তু কৃষকদের বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য কৃষি বিভাগ পরামর্শ দিচ্ছে। বিশেষ করে সকালে ধানের বীজতলা যে ওপরে যে শিশির থাকে সেই শিশির গুলো সরিয়ে দেওয়ার জন্য বারবার করে তাগা দেওয়া হচ্ছে। আর তাপমাত্রা এমন অবস্থা কিন্তু আগামী কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আর এই তীব্র শীতের কারণে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে শীত নিয়ে সর্বশেষ। চিকিৎসক ও যন্ত্রপাতি সংকটে সেবা ব্যাহত বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানকার ভঙ্গুর অপারেশন থিয়েটারে 1 দশকেও হয়নি কোনো অস্ত্রোপচার। হাসপাতালটিতে 27 চিকিৎসকের পদ থাকলেও কর্মরত মাত্র 2 জন। এতে চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় 2.5 লাখ মানুষের চিকিৎসায় ভরসা উপজেলার 50 শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু চিকিৎসক সংকটে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রোগীদের। স্বাস্থ্য কমপ্লেক্সের নথিপত্র অনুযায়ী এখানে 27 জন চিকিৎসকের পদ থাকলেও সেবা দিচ্ছেন মাত্র 2 জন। রোগী ও স্বজনদের অভিযোগ, প্রায় প্রতিদিনই লম্বা লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে অনেকেই বাড়ির কাছের হাসপাতাল রেখে ভোগান্তি নিয়ে ছুটে যান দূর দূরান্তে। এছাড়া অপারেশন থিয়েটার সহ পরীক্ষা নিরীক্ষার অনেক যন্ত্রই বিকল। এখানে দীর্ঘ বড় লাইন, তার পিছনে দাঁড়ায় থাকতে হচ্ছে। আমার ইমার্জেন্সি দরকার হইলেও আমার দাঁড়ায় থাকতে হচ্ছে। ডাক্তার না থাকার কারণে আমাকে অনেক ভোগান্তি হইতেছে। আমাদের এই জায়গায় 27 জন ডাক্তারের নিম্নতম হইলো 20 জন ডাক্তার,
আমাদের প্রয়োজন হয়, না হয় আমাদের এই ভোগান্তি চিরকালের জন্য থেকেই যাবে। বড় ডাক্তার সে 10টা বাজে, সকাল 10টা বাজে দেখে গেছে, সবগুলো রিপোর্ট লিখে গেছে, কিরকম কি সুন্দর দেখে গেছে। বিপুল সংখ্যক মানুষের সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছেন এখানকার চিকিৎসকও। একা আমি ডিউটি করতেছি, আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, মানসিক শারীরিক উভয়ভাবে কষ্ট হয়ে যাচ্ছে, বাট আমাদের সেবা প্রদান অক্ষুণ্ণ আছে। আমরা কন্টিনিউয়াস সেবা দিচ্ছি, একটা রোগীও এসে ফিরে যাচ্ছে না, কাউকে আমরা খালি হাতে ফিরাচ্ছি না, যারা আসতেছে সবাই সেবা পাচ্ছে। তবে জেলা সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করে দ্রুত জনবল ও চিকিৎসক সংকট দূর করার আশ্বাস দেন এই কর্মকর্তা। প্রায় 3 লক্ষাধিক জনগোষ্ঠীর জন্য এখানে একটি সরকারি হাসপাতাল রয়েছে, যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে পরিচিত। এই উপজেলা হাসপাতালে 27 জন ডাক্তারের একটা পোস্ট রয়েছে। তো সেই পোস্টে আমাদের এই মুহূর্তে আসলে 2 জন ডাক্তার আছেন, যারা হলো এই চিকিৎসা সেবা অব্যাহত রাখছেন। সৈয়দ মাহমুদ, RTV। একযোগে 3 দেশে ভয়াবহ হামলা চালাচ্ছে যুদ্ধবাজ দেশ ইসরায়েল। ইয়েমেনের হুদাইদা, রাস ইসা ও রাজধানী সানার আশপাশের এলাকায় হুথি স্থাপনা লক্ষ্য করে আক্রমণ করেছে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে দক্ষিণ লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এরপরেও IDF দাবি করছে যুদ্ধবিরতি চুক্তিতে অটল রয়েছে তারা। অন্যদিকে নৃশংসতা থেমে নেই ফিলিস্তিনেও। গাজা উপত্যকায় আরও 21 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এ নিয়ে দেশটিতে নিহতের সংখ্যা 46,000 ছাড়ালো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তে 2টি বড় দাবানলের আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে অগ্নি নির্বাপক কর্মীরা। কয়েকদিন ধরে চলা ঝোড়ো বাতাস কমে আসায় আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার থেকে একযোগে শুরু হওয়া 6টি দাবানলে ধ্বংস হয়ে গেছে লস অ্যাঞ্জেলস কাউন্টির আশপাশের এলাকা। দাবানলে এখনো পর্যন্ত 10 জন নিহত হয়েছে। ধ্বংস হয়েছে অন্তত 10,000 অবকাঠামো। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে তালিকায় 4-এ জায়গা করতে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে ঢাকা আবাহনী। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2:45টায়। 6 ম্যাচে 4 জয় ও 1 ড্রয়ে তালিকায় 5ম স্থানে আবাহনী। সেরা 4-এ পা রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না আকাশী নীল জার্সিধারীরা। আর সমান ম্যাচ খেলে কোনো জয় পায়নি চট্টগ্রাম আবাহনী। আসরের প্রথম জয় পেতে চায় চট্টগ্রামের দলটি। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।